একটা নির্জন পাহাড়ি বাড়ি, চারদিকে শুধু কুয়াশা আর অদ্ভুত নীরবতা। সেই বাড়িটিতেই এক দম্পতি বেড়াতে আসে, যেখানে মেয়েটি অনেক বছর ধরে তার স্বামীর কাছ থেকে নিজের কিছু অতীত লুকিয়ে রেখেছিল, কিন্তু সে ভাবছিল আজ রাতেই সে সেটা বলে দেবে। কিন্তু সেই রাতেই ছোট্ট একটা ঘটনা ঘটে যায়, আর সেটার কারণেই এমন এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে যায় যেটা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। ধীরে ধীরে এমন কিছু ভয়ঙ্কর সত্য সামনে আসতে থাকে যা শুধু তাদের সম্পর্ক নয়, বরং তাদের পুরো জীবনটাই বদলে দেয়। তো কি ছিল সেই সত্য, আর সেই রাতেই কি বা ঘটেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার আর রোমান্টিক জনরার মুভি ও বাটারফ্লাই। আশা করি মুভিটি আপনাদের ভালো লাগবে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই দেখা যায় গৌরীকে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে। গৌরীকে দেখে বোঝাই যাচ্ছিল সে একেবারেই হতাশার মধ্যে ডুবে আছে। ঠিক তখনই একটা সমুদ্রের বড় ঢেউ আসে তার দিকে, আর সেই ঢেউ বাড়ি খেয়ে গৌরী সেখানেই পড়ে যায়। গৌরী এরপরে যখন আবারও উঠে দাঁড়ায়, সে দেখতে পায় তার হাতের মুঠোয় কিছু একটা রয়েছে। মুঠি খুলতেই দেখতে পায় সেটা একটা বল, যেটা দিয়ে গলফ খেলা হয়। আর এটা দেখেই তার মুখটা আরো বিমর্ষ হয়ে যায়। তখনই গৌরীর ঘুম ভাঙে, অর্থাৎ এটা গৌরীর ছোট্ট একটা স্বপ্ন ছিল। তখনই গৌরীর বাসার কলিং বেল বাজে। গৌরী উঠে যায় দেখার জন্য। সে ডোর হোল দিয়ে দেখতে পায় তার বাসার কাজের লোক পুষ্পা এসেছে। সে দরজা খোলার আগেই দরজার এপাশ থেকেই পুষ্পাকে বলে, আমি দরজা খুলছি, কিন্তু আমার কথা পুরোটা না শুনে তুমি ভেতরে ঢুকবে না। পুষ্পা আসলে আজকে প্রথম কাজ করতে এসেছিল গৌরীর বাড়িতে। সে বলে ঠিক আছে, যদিও তার কাছে বিষয়টা একেবারেই অদ্ভুত লাগে, কারণ কেউই এমনটা করেনি তার সাথে। যাই হোক, গৌরী দরজা খোলে। এরপরে সে তার রুমে চলে যায়, আর সেখানে দাঁড়িয়ে সে পুষ্পার সাথে দূরত্ব বজায় রেখেই কথা বলে। পুষ্পা বলে, আপনার মাই আমাকে পাঠিয়েছে আপনার বাসায় কাজ করার জন্য। গৌরী বলে ঠিক আছে, কিন্তু আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। তুমি এক কাজ করো, ওইদিকে কিচেন যে রান্না শুরু করে দাও। একটু পরেই পুষ্পা আবারও গৌরীর কাছে আসে। সে গৌরীকে বলে, আমার হাতে পুরোটা আটা লেগে রয়েছে, আমি গ্যাসের চুলাটা বন্ধ করতে পারছি না, আপনি কি এসে গ্যাসের চুলাটা একটু বন্ধ করে দেবেন? গৌরী দরজা খোলে এবং সে কিচেনে চলে যায় চুলা বন্ধ করার জন্য, কিন্তু নিচে পড়ে থাকা পানিতে গৌরীর পাটা পিছলে যায়, আর সেখানেই সামনে থাকা একটা ছুরি তার হাতে চলে আসে। আর পা পিছলে পড়ে যাওয়ার সময় সেই ছুরিতেই পুষ্পার গলা কেটে যায়, আর পুষ্পা সেখানেই মারা যায়। ঠিক তখনই গৌরী আঁতকে ওঠে। আসলে পুষ্পা যখনই তাকে গ্যাসের চুলাটা বন্ধ করতে বলেছিল, তখনই গৌরীর মনে হচ্ছিল সে যদি কিচেনে যায় তাহলে এমনই কিছু একটা ঘটতে পারে। গৌরী বাস্তবতায় ফিরে আসে আর পুষ্পাকে বলে সে কোনোভাবেই এটা করতে পারবে না। আমি সেখানে আসতে পারবো না, তুমি তোমার হাত ধুয়ে নাও, তারপরে গ্যাসের চুলাটা বন্ধ করে দাও। গৌরীর এই কথাতে পুষ্পা আবারও অবাক হয়, এ কেমন মানুষ রে ভাই। এরপরেই পুষ্পা নিজের হাত ধুয়ে গ্যাসের চুলাটা বন্ধ করে এবং বাকি কাজ করে সেখান থেকে চলে আসে। একটু পরে গৌরী শুনতে পায় তার বাড়ির বাইরে ছেলেরা খেলাধুলা করছে, আর তারা চিৎকার করে বলছে, দিদি বলটা দাও। আসলে ক্রিকেট খেলার সময় বলটা গৌরীর বাসার ছাদের উপরে চলে এসেছিল। গৌরী ছাদে চলে যায়, বলটা হাতে নেয়, আর এরপরে বলটা ঢিল মেরে নিচে ফেলে দেয়। কিন্তু সেই বলটা ধরতে চেয়ে একটা ছেলে না দেখেই পেঁচাচ্ছিল, আর পেছন থেকে একটা গাড়ি এসে ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করে বসে। ছেলেটা সেখানেই মারা যায়। আবারও গৌরীর হুঁশ ফিরে। সে আসলে ভাবছিল বলটা যদি সে ঢিল মারে তাহলে এমনই কিছু একটা হতে পারে, আর এই জন্যই বলটা ঢিল না মেরে গৌরী বলটা বাসার সামনে রেখে দেয়। ছোট ছোট ছেলেদের কাছেও এই বিষয়টা একেবারেই অদ্ভুত লাগে। যাই হোক, তারা দরজার সামনে থেকেই বলটা নিয়ে চলে যায়। আসলে গৌরীর জীবনে অতীতে কিছু একটা ঘটেছে, যার ফলে তার ভেতরে একটা ভয় ঢুকে গেছে। সে যাই করুক না কেন, সেখান থেকে হয়তোবা কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে, কারো না কারো ক্ষতি হয়ে যাবে। একটু পরেই দেখা যায় গৌরীর মা তাকে কল করে, কিন্তু গৌরী ফোনটা রিসিভই করে না, কেটে দেয়। এরপরে সে তার মাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় যে পুষ্পা এসেছিল, কাজ করে চলেও গেছে, আর থেরাপিস্টের ব্যাপারে আমরা পরে কথা বলে নেব। তখনই দেখা যায় গৌরীর মা তাকে আবারও মেসেজ করে যে থেরাপিস্ট অঞ্জলি তোমার সাথে আজকে দেখা করতে আসবে, তুমি ওর সাথে কথা বলে নিও। ঠিক তখনই দরজার কলিং বেল আবারও বাজে। গৌরী যে দেখতে পায় সেখানে থেরাপিস্ট অঞ্জলি এসেছিল। গৌরী আবারও ভয় পায়। সে যদি অঞ্জলিকে ভেতরে আসতে দেয়, হয়তোবা কোনো একটা কারণে বা কোনো ঘটনা ঘটে অঞ্জলি মারাও যেতে পারে তার হাতে, আর সেটা কোনোভাবে মেনে নিতে পারবে না যে তার হাতে আরও একজন লোক মারা গেছে। এই জন্য সে অঞ্জলিকে বলে, আপনি এখান থেকেই ফিরে যান। তখনই অঞ্জলি তাকে বলে, ভয় পেও না, আমি শুধু তোমার সাথে কথা বলবো, এখানে আর কিছুই ঘটবে না, তুমি আমাকে বিশ্বাস করো, তুমি যা ভাবছো তেমন কিছুই ঘটবে না।
অবশেষে গৌরী অঞ্জলিকে ভেতরে আসতে দেয়, কিন্তু তারপরও সে দূরত্ব বজায় রাখে। গৌরী নিজের ঘরে বসে আর অঞ্জলিকে অন্য একটা রুমে বসতে দেয়। তারা সেখান থেকেই কথা বলে। অঞ্জলি বলে, আমি অর্জুনের ব্যাপারে শুনেছি। অর্জুনের বিষয়টা শুনে সত্যি আমার খারাপ লেগেছে। আমি শুনেছি 1 মাস আগে তোমার আর অর্জুনের মধ্যে ঝগড়া হয়েছিল, আর সেখানেই একটা দুর্ঘটনায় অর্জুন মারা গিয়েছিল। এরপরে থেকে তুমি কারোর সাথে কখনো দেখাই করনি, কিন্তু কেন? সেখানে কি হয়েছিল? আমাকে সব খুলে বলো। তুমি যদি এইভাবে নিজেকে ঘরের ভেতর আটকে রাখো তাহলে তোমার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। গৌরী বলে, তুমি কিছুই জানো না, আমি নিজেকে সামলে নিতে পারবো, তুমি এখান থেকে চলে যাও। তখনই হুট করেই গৌরী শুনতে পায় সেখান দিয়ে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, আর অ্যাম্বুলেন্সের শব্দ শুনতেই সে আরও বেশি ঘাবড়ে যায়। তার শ্বাসকষ্ট হতে শুরু করে। এটা যখন অঞ্জলি দেখতে পায়, সাথে সাথে সেখানে এসে গৌরীর ইনহেলারটা খুঁজে তাকে দেয়। একটু পরে গৌরী একটু স্বাভাবিক হয়, আর এরপরেই সে অঞ্জলিকে বলতে শুরু করে, অর্জুন যেভাবে মারা গেছে সেটা কোনো দুর্ঘটনা নয়, বরং আমি তাকে খুন করেছি। এরপরে কি হয়েছে সেটা গৌরী বলতে শুরু করে। 1 মাস আগের ঘটনা, যেখানে গৌরী আর অর্জুন ঘুরতে যাচ্ছিল কোথাও। তাদের বিয়ে হয়েছে 4 মাস, কিন্তু এখনো গৌরী অর্জুনের কাছ থেকে তার জীবনের একটা ভয়ঙ্কর অতীত লুকিয়ে রেখেছে। সে বারবার চাইছিল অর্জুনকে জানানোর জন্য, কিন্তু সময় আর সুযোগ সেটা হতে দেয়নি। আর এই জন্য সে ঠিক করেছে এবার তাকে বলেই ছাড়বে। আর এই জন্য গৌরী তাদেরকে তাদের বাংলোতে নিয়ে যায়, যেটা একটা পাহাড়ি এলাকাতেই ছিল। সে ভেবেছিল সেখানে নিরিবিলিতে সে অর্জুনকে সবকিছু বুঝিয়ে বলবে। এইসব ভাবতে ভাবতেই গৌরী যাচ্ছিল। কিছুক্ষণ পরেই তারা বাংলোতে পৌঁছে যায়, আর বাংলোর কেয়ারটেকার সাকাই তাদের রিসিভ করে। সে তাদের লাগেজগুলো ভেতরে নিয়ে যেতে থাকে, আর ওই সময়টাতে অর্জুনের সাথে তার কথা হয়। এদিকে অর্জুন ভেতরে আসার পরে তার কাপড় চোপড় এবং লাগেজগুলো ঠিকঠাকভাবে কবাটের ভেতরে রেখে দিচ্ছিল। তখনই অর্জুন খেয়াল করে তার মোবাইলে একেবারেই নেটওয়ার্ক নেই। অর্জুনের একটা ইম্পর্টেন্ট কল করা দরকার ছিল, আর এই জন্য তখন সে একটু গৌরীর সাথে রাগই করে। তুমি যদি জানতেই যে এখানে নেটওয়ার্ক পাবে না, তাহলে এখানে আমাকে নিয়ে এলে কেন? এখন আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কল করতে হবে। গৌরী বলে, টেনশন করো না, সেখানে পাখির যে ঘরটা আছে বাইরে সেখানে যাও, আশা করি নেটওয়ার্ক পেয়ে যাবে। এদিকে গৌরীকে দেখা যায় ওয়াশরুমে যেয়ে সে পায়চারি করছিল, আর প্রিপারেশন নিচ্ছিল যে কিভাবে সে অর্জুনকে কথাগুলো বলবে। সে একা একাই বলতে শুরু করে আয়নার সামনে যে, অর্জুন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। জানি না কথাটা তুমি কিভাবে নেবে, কিন্তু তারপরও আমি তোমাকে না বলে থাকতে পারবো না। আমাদের কলেজে একজন সিনিয়র ভাইয়া ছিল, সুরিয়া, আর তার সাথেই আমার একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। গৌরী ভাবছিল এইসব কিছু বলার পরে কিভাবে অর্জুন রিয়্যাক্ট করবে, আর এটা নিয়ে সে অনেক বেশি পেরেশানির মধ্যে ছিল। তখনই সেখানে অর্জুন চলে আসে। অর্জুনকে অনেক খুশি দেখাচ্ছিল। অর্জুন সেখানে গৌরীকে এসে বলে, আমার বন্ধু বলল আমি ফান্ড পেতে পারি, আর ফান্ড পেলে আমার চাকরিটাও হয়ে যাবে। ফান্ডের সাথে অর্জুনের এই চাকরির সম্পর্কটা কি সেটা আমরা একটু পরে জানতে পারবো। গৌরী সবকিছু শোনার পরে বলে, আগে থেকে এত এক্সাইটেড হওয়ার কিছু নেই, আগে ফান্ডটা হাতে পাও, তারপরে দেখা যাবে। অর্জুন রেগে যায় আর বলে, তুমি সবসময় আমার সাথে এভাবে কথা কেন বলো? তুমি আমাকে বোঝার চেষ্টা কেন করো না? ঠিক তখনই রেগে গিয়ে কবাটের দরজাটা সে খুব জোরে বন্ধ করে, আর এতে করে সেটা খুব জোরে সোরে নড়ে ওঠে। আর তখনই দেখা যায় সেটার ওপরে একটা গ্লাভ বল রাখা ছিল, সেটাই নিচে পড়ে যায়। অর্জুন সেটা হাতে তুলে নেয়। মুভির শুরুতে গৌরীও কিন্তু সমুদ্রের পাড়ে একটা বল হাতে পেয়েছিল। তো এই মুভিতে এই বলের আসলে রোলটা কি সেটা আমরা পরে জানতে পারবো। গৌরী কোনোভাবেই অর্জুনকে রাগাতে চাইছিল না, এই জন্য বলে, ঠিক আছে, আমি সরি, এখন চলো খাবার খেয়ে নেই। আর একটু পরেই তারা খাবারও খেয়ে নেয়। খাবার খেয়ে অর্জুন একটু বাইরে হাঁটাহাঁটি করছিল। কিছু সময় সে সাকাইয়ের সাথে কথাও বলে, তার পাখিগুলো দেখে। অন্যদিকে গৌরীর মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, সে কিভাবে অর্জুনের সামনে কথাগুলো বলবে। একটু পরেই দেখা যায় গৌরী আর অর্জুন রুমের ভিতরে একটু ক্লোজ হয়েছিল। অর্জুন বলে, এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে তাড়াহুড়ো করে এখানে কেন নিয়ে আসলে। আসলে শহরে আমরা একে অপরকে ঠিকঠাকভাবে সময় দিতে পারছিলাম না, কাছে আসতে পারছিলাম না, এই জন্যই তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আর এতে অর্জুন খুশি হয়। সে গৌরীকে কিস করতে যায়, কিন্তু গৌরীর ভেতরে নার্ভাসনেস কাজ করছিল। এই পরিস্থিতির জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না, এই জন্য সে অর্জুনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অর্জুন বলে, সরি, আমি হয়তো একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছি, আমার এমনটা করা ঠিক হয়নি। গৌরী বলে, আরে না, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয়। এরপরেই গৌরী ঠিক করে সে অর্জুনকে নিজের মনের কথা বলবে। ঠিক তখনই অর্জুন কাঁদতে শুরু করে। গৌরী তার কাছে আসে, তাকে শান্ত করার চেষ্টা করে। গৌরী তাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে কাঁদছো কেন? এভাবেই সে অর্জুনকে একটু শান্ত করে, আর তখন সেই কথাটা বলার আইডিয়াটা বাদ দিয়ে দেয়। এদিকে দেখা যায় সেই পাহাড়ি রাস্তা দিয়ে একটি ছেলে বাইক নিয়ে এগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করেই তার বাইকটা বন্ধ হয়ে যায়।
অন্যদিকে গৌরী তার বইয়ের ভিতরে কিছু লিখছিল। আসলে গৌরী চাইছিল সে যেহেতু মুখে বলতে পারছে না, তাই সে তার বইয়ের শেষ পৃষ্ঠায় তার মনের কথাগুলো লিখে রাখবে, সেটা যেন অর্জুন পড়ে ফেলে। সেখানে সে লিখতে শুরু করে কলেজে থাকাকালীন তার কলেজের এক সিনিয়র সুরিয়ার সাথে তার 2 বছরের সম্পর্ক ছিল, কিন্তু সুরিয়া তাকে ধোঁকা দিয়েছে। তারপরে থেকে সুরিয়ার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। আর বিশ্বাস করো, তোমাকে বিয়ের পরে থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর আমি চাই সারাটা জীবন তোমার সাথেই কাটাতে। এই জন্য আমি চাইনি আমাদের সংসার জীবনটা মিথ্যা দিয়ে শুরু হোক। আমি আশা করি তুমি বুঝতে পেরেছ। এদিকে অর্জুনকে দেখা যায় সেই সময় কাটানোর জন্য সেই বলটা নিয়ে গ্লভ খেলতে শুরু করে। ছোট্ট একটা কাচের গ্লাসে সেটা ঢোকানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সেটা ঢুকছিল না। এতেই অর্জুন একটু পেরেশানির মধ্যে পড়ে যায়, আর এরপরেই সেটা রেখে সে একটা পাজল গেম খেলতে শুরু করে। একটু পরে অর্জুনের স্মোক করার দরকার ছিল, আর এই জন্য গাড়ি নিয়ে সে সিগারেট কেনার জন্য বের হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই যখন অর্জুন ফিরে আসে, সে সেখানে আরও একটা ছেলেকে দেখতে পায়। আর অবাক করার বিষয়টা হচ্ছে, এই ছেলেটা আর কেউ নয়, সুরিয়া, অর্থাৎ গৌরীর সেই পুরাতন বয়ফ্রেন্ড। কিন্তু সুরিয়া এখানে কি করছে? সে কি জেনে বুঝিয়ে এসেছে, নাকি এটা কোনো কাকতালীয় ঘটনা? সেটার উত্তর আমরা ধীরে ধীরে পেয়ে যাব। এদিকে গৌরী যখন সুরিয়াকে দেখেছিল সে তো অবাক হয়েছিলই, কিন্তু সে সেখানে সুরিয়াকে না চেনার অভিনয় করে, তার সাথে সেভাবেই কথা বলে। অর্জুন সেখানে আসতেই গৌরী তার ঘরের ভেতরে চলে আসে, আর রুমের ভেতরে ঢুকেই সে শুধু ভাবছিল সুরিয়া এখানে কি করছে, ও এখানে কেন এলো। এদিকে সুরিয়া ও অর্জুনকে প্রথমে কিছুই বলেনি, উল্টো সে অর্জুনের সাথে গল্প করতে শুরু করে আর জিজ্ঞেস করে তাদের বিয়েটা কিভাবে হলো, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। অর্জুন বলে অ্যারেঞ্জ ম্যারেজ। আসলে প্রথমে তারা একে অপরকে দেখে ঠিক করেছে। ঠিক তখনই সুরিয়ার কাছে একটা কল আসে, কিন্তু নেটওয়ার্ক ঠিকঠাকভাবে না থাকায় সে কলটায় ঠিকমতো কথা বলতে পারে না। কল কাটার পরেই সুরিয়া নিজের পরিচয় দেয় আর বলে সে একটা আইটি কোম্পানিতে জব করে। এছাড়া তাদের এই কোম্পানিটা ইনভেস্ট করে বিভিন্ন কোম্পানিতে। আরও একটা মজার বিষয় হলো, এই কোম্পানির মালিকের খুবই কাছের লোক হচ্ছে সুরিয়া এবং সেই কোম্পানির মালিক দুজনে মিলে ডিসাইড করে বিভিন্ন কোম্পানিতে তারা ইনভেস্ট করে। সেখানে আবারও সুরিয়ার কলটা আসে। কলের কথা ঠিকঠাকভাবে শোনার জন্য সে মোবাইল নিয়ে বাইরে চলে যায়। এদিকে অর্জুন সুরিয়ার কথাগুলো শোনার পরে সে অনেক খুশি হয়ে যায়। সে দৌড়ে গৌরীর কাছে আসে আর বলে এটা খুবই ভালো একটা সুযোগ, এই ছেলেটা আমাকে অবশ্যই সাহায্য করতে পারবে। গৌরী তাকে কিছু বলতেই যাবে, কিন্তু অর্জুন তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে আসে। গৌরী এমনিতেই টেনশনে ছিল। এই ঘটনার পরে সে আরও বেশি নার্ভাস হয়ে যায়। সে শুধু পায়চারি করছিল। সে দেখতে পায় বাইরে অর্জুন আর সুরিয়া একসাথে কথা বলছিল। সুরিয়ার বাইক নষ্ট হয়ে যাওয়াতে সে এখানে দাঁড়িয়েছিল। অর্জুন তাকে বলে যতক্ষণ না পর্যন্ত তার বাইক ঠিক হয় সুরিয়া যেন এখানেই থাকে, ওপরে একটা রুম খালি রয়েছে। এদিকে অর্জুন যখন গৌরীকে সেই বিষয়টা জানায়, গৌরী এই জন্য রেগে যায় আর বলে তোমার এই সমস্যাটাই আমার কখনো ভালো লাগে না, তুমি কোনো কিছু আমাকে জিজ্ঞেস না করেই সবকিছু একাই ঠিক করে ফেলো। অর্জুন তাকে বোঝায় যে এই ছেলেটা আমাকে সাহায্য করতে পারে ফান্ডিং দিয়ে। আর তখনই অর্জুন আর গৌরীর কথা শুনে আমরা বুঝতে পারি অর্জুন আগে যে কোম্পানিতে কাজ করত, কোনো একটা কারণে অর্জুনকে সেই কোম্পানি থেকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, যার ফলে অর্জুন এখন আর কোনো কোম্পানিতেই জব করতে পারবে না। তাই তার কাছে একটা পথই খোলা রয়েছে, নিজের একটা স্টার্টআপ কোম্পানি দাঁড় করানো। কিন্তু সেটা করতে গেলে তার ফান্ডিং দরকার, না হলে কোনোভাবেই সে কোনো কিছু করতে পারছে না। আর এই জন্যই অর্জুন ফান্ডিং পাওয়ার জন্য এতটা ডেসপারেট হয়ে আছে। অর্জুন বলে তুমি তো আমার সিচুয়েশনটা জানোই, এই সুরিয়াই আমাকে একমাত্র সাহায্য করতে পারে, আর আমি চাই আমি সুরিয়ার কাছ থেকে সাহায্য নেব। তুমি কি চাও আমি কারো কাছ থেকে সাহায্য না নিয়ে চুপচাপ শুধু তোমার সাথে বসে থাকবো, সময় কাটাবো, নাকি এই বইটা পড়বো? গৌরী যে বইয়ের ভেতরে তার স্বীকারোক্তি লিখে রেখেছিল, অর্জুন সেই বইটা নিয়ে হাতাচ্ছিল। গৌরী ভাবে অর্জুন হয়তোবা এখনই সেই বইয়ের শেষ পৃষ্ঠাটা পড়ে ফেলবে আর পুরো বিষয়টা জেনে ফেলবে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে বইয়ের শেষ পৃষ্ঠায় যেখানে গৌরী স্বীকারোক্তি লিখেছিল সেখানে সেই পেজটা ছিলই না, কেউ সেটা ছিঁড়ে ফেলেছে। গৌরী অবাক হয়ে ভাবতে থাকে সেই পেজটা গেল কোথায়। এদিকে অর্জুন বলে আমি তোমার সব কথা মেনে নেব, কিন্তু এখন তুমি আমাকে সুরিয়ার থেকে সাহায্য নিতে দাও, ফান্ডটা আমার যে করেই হোক লাগবেই। আর তুমি তো জানোই এখনকার সমাজে বেকার ছেলেদের কোনো দামই নেই, তাই আমাকে কিছু তো একটা করতেই হবে। গৌরী একটু সামনে যেতেই দেখতে পায় বইয়ের সেই পেজটা আসলে সুরিয়ার কাছে। সুরিয়া নিজে থেকে সেই পেজটা ছিঁড়ে নিজের কাছে রেখে দিয়েছিল। এতে যেন গৌরীর টেনশনটা আরো কয়েক গুণ বেড়ে যায়। একটু পরেই দেখা যায় তারা তিনজন একসাথে বসে ড্রিঙ্কস করছিল। এখানে অর্জুনকে খুশি দেখাচ্ছিল,
কারণ গৌরী অর্জুনের সাথে একমত হয়েছিল, অর্থাৎ অর্জুন যে সূর্যার কাছ থেকে সাহায্য চাইবে এতে সে রাজি হয়ে গিয়েছিল। এদিকে গৌরী তাদের দুজনকেই জিজ্ঞেস করে, তোমাদের দেখে তো মনে হচ্ছে না যে আজকেই প্রথম তোমাদের দেখা হয়েছে, তোমরা কি আগে থেকে একে অপরকে চিনতে? অর্জুন বলে, আমার তো ঠিক মনে পড়ছে না, আমার মনে হচ্ছে আমরা আজকেই প্রথম একে অপরকে দেখলাম। এরপরে গৌরী সূর্যাকে জিজ্ঞেস করে সে এখন কি করছে। সূর্যা বলে, আসলে কোভিডের সময় সে মেঘালয়ে আটকে গিয়েছিল, তার একটা দুর্ঘটনা ঘটেছিল যার জন্য তাকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। গৌরী জিজ্ঞেস করে কি দুর্ঘটনা। সূর্যা বলে, আসলে তার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই গাড়ির মালিক অনেক বেশি ভালো ছিল, তার চিকিৎসার পুরো খরচটাই সে বহন করেছে। সেই লোকটা আসলে বড়সড় একটা কোম্পানির মালিক, কিন্তু দুঃখের বিষয় এই কোম্পানি দেখাশোনা করার মতো কোনো লোকই তার কাছে ছিল না। আর সেই দুর্ঘটনার পরে থেকেই আমরা একে অপরের সাথে টাচে ছিলাম, একটা সময় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এরপরেই আমি তার বিজনেসের কাজে তাকে সাহায্য করি, কিন্তু হঠাৎ করে একবার সে অসুস্থ হয়ে পড়ে, আর এর কিছুদিন পরে সে স্ট্রোক করে মারা যায়। তখন অর্জুন খুব আগ্রহের সাথে জিজ্ঞেস করে, তার মানে কি সেই লোকটার সকল প্রপার্টি তোমার হয়ে গেছে? সূর্যা বলে, আরে না না, এখনো হয়নি, কিন্তু ভবিষ্যতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের কোম্পানির বসের কোনো উত্তরাধিকারী নেই, আর আমি তার অনেক বেশি কাছের একজন লোক, তাই সেই ক্ষেত্রে পুরো প্রপার্টিটা আমারই হওয়ার কথা। এছাড়া আমি কয়েকজনের কাছেও শুনেছিও উনি মারা যাবার আগেই আমার নামে সম্পত্তি লিখে দেওয়ার একটা ব্যবস্থা করেছিল, আর সেটারই পেপার ওয়ার্ক চলছে। অর্জুন তখন তার টপিকটা বলে। অর্জুন বলে, তাহলে তো তুমি আমাকে সাহায্য করতে পারবে, আসলে আমার 1 কোটি টাকার একটা ফান্ড লাগবে। সূর্যা বলে, এত টাকার ফান্ড? আর তোমার ফান্ডের কি প্রয়োজন হলো এখন? অর্জুন তখন বলে, আমি নিজের একটি স্টার্টআপ শুরু করতে চাই। আসলে আমার একজন পার্টনারের সাথে কথা হয়েছে, সে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চায়, আর আমরা এটার উপরেই একটা স্টার্টআপ শুরু করতে চাচ্ছি। আর আমরা যদি এখন একটা ফান্ডিং পেয়ে যাই তাহলে কোম্পানিটা শুরু করতে পারবো, আর আমাকেও আর বেকার বসে থাকতে হবে না। সূর্যা তাকে জিজ্ঞেস করে, তাহলে সে অন্য কোম্পানিতে চাকরি কেন করছে না? তখনই অর্জুন বলে, আসলে সে একটা ইনভেস্টমেন্ট কোম্পানিতেই কাজ করছিল, পাবলিক ডিলিংয়ে, কিন্তু হঠাৎ করেই তার কাছে একদিন একটা মেসেজ আসে যে তাকে কোম্পানি থেকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে, এমনকি সে আর কোনো কোম্পানিতেই জব করতে পারবে না। আসলে তাদের কোম্পানির ভেতরেই একটা ফ্রড চলছিল। ফ্রডের কথাটা আমি আগে থেকেই জানতাম, কোম্পানির অনেক মানুষকেও আমি এর বিরোধিতা করেছি, কিন্তু তারা আমার কথা শোনেনি। আর এখন যখন সেই ফ্রডটা বাইরে চলে এসেছে, পাবলিক জেনে ফেলেছে, তখন সেই কোম্পানি থেকে আমাকেই ফাঁসিয়ে দেওয়া হয়, সব দায়ভার আমার উপরে দিয়ে আমাকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হয়। আর এই জন্য এখন শুধুমাত্র আমি স্টার্টআপ কোম্পানিতেই পার্টনার হিসেবে জব করতে পারবো। আর তাই আমার এখন একটা ফান্ডিং দরকার। যদিও আমার উপরে যে আরোপটা লাগানো হয়েছে সেটা মিথ্যে প্রমাণ করার জন্য, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কোর্টে কেস করেছি, কিন্তু সেটার রেজাল্ট আসতে অনেক সময় লাগবে। সব কথা শোনার পরে সূর্যা বলে, এখন তো আমার কাছে এত টাকা নেই, আমি তোমাকে এই মুহূর্তে সাহায্য করতে পারছি না। কিন্তু তারপরও অর্জুন বারবার সূর্যাকে রিকোয়েস্ট করতে থাকে। তখনই গৌরী বলে, অর্জুন, ও তোমাকে মানা করে দিয়েছে, তারপরও বারবার তুমি একই কথা কেন বলে যাচ্ছ? অর্জুন বলে, সরি, আর অর্জুন সেখান থেকেই চলে আসে। তখনই সূর্যা গৌরীর একটু কাছে আসে আর বলে, তুমি কি বলো, আমি কি অর্জুনের কোম্পানিতে ইনভেস্ট করব? আর তুমি এত তাড়াতাড়ি বিয়েটাই বা কেন করলে? এছাড়া বিয়ে করার জন্য তুমি কি অর্জুনকেই খুঁজে পেলে? গৌরী বলে, হ্যাঁ, অন্তত অর্জুন তোমার থেকে ভালো, সে তোমার মতো মানুষের জীবন নিয়ে খেলতে জানে না, ও খুবই সহজ সরল একজন ছেলে। এরপরেই অর্জুনকে দেখা যায় সাকায়ের সাথে আবারও তার পাখিগুলোই দেখছিল। তারা দুজনেই দেখছিল একটা কাচের বয়ামের ভিতরে একটা প্রজাপতি জন্মগ্রহণ করছিল, আর এটা দেখে তারা খুবই খুশি হয়। সাকায়া বলে, আমার এইসব কিছু করতে অনেক বেশি ভালো লাগে। সাকায়া বলে, এই প্রজাপতিটাকে আমি কালকে সকালেই ছেড়ে দেব, এরপরে এই কয়েকদিন আরামে কাটাবে, আর তারপরেই সে মারা যাবে। সাকায়া বলে, কি, মাত্র এই কয়েকদিনের জীবন, আর এরপরেই সে মারা যাবে? আপনার তো এতে কষ্ট পাওয়া উচিত। সাকায়া বলে, কষ্ট কেন পাবো, ওর কাছে যতটুকু জীবন ছিল ও সেটা খুব ভালোভাবে এনজয় করেছে, তাই আমাদের কাছে যতটুকু সময় আছে না কেন সেই সময়টুকু আমাদের উপভোগ করা দরকার। সাকায়ের কথা বুঝতে পারে অর্জুন, সেও খুশি হয়ে যায়। এরপরে সে আবারও সূর্যা আর গৌরীর কাছে ফিরে আসে। অর্জুন তাদের বলে, আমি তোমাদের যা বলেছি সেগুলো ভুলে যাও,
এখন আর আমি কোনো কিছুর জন্যই চিন্তা করি না, জীবনে যা হবার তাই হবে। আমরা শুধুমাত্র আমাদের চেষ্টাটা করে যেতে পারি, এছাড়া আর কিছুই না। এটা বলে অর্জুন খুশিতে সেখানে ড্রিঙ্কস করতে শুরু করে। এরপরে অর্জুন গৌরীকে বলে, তুমি চিন্তা করো না, যে করেই হোক আমি একটা চাকরির ব্যবস্থা করব, আর এরপরে আমি তোমার খেয়াল রাখবো। গৌরী ভাবে সবকিছু ঠিকই ছিল, শুধু এখানে সুরিয়া না থাকলেই তার কাজটা হয়ে যেত। এই জন্য সুরিয়ার উপরে সে প্রচণ্ড রাগ করতে থাকে, কিন্তু সুরিয়াকে সে কিছুই বলতে পারে না। এই জন্য রেগে মেগে সেই বইটা নিয়ে সে ওয়াশরুমে যেয়ে আছাড় মারে, যার ফলে সেটা পানিতে পড়ে যায়। এদিকে শব্দ শুনে অর্জুনও তাড়াতাড়ি সেখানে চলে যায়। বইটাকে পানিতে ভিজতে দেখে গৌরীকে কিছু না বলে সে বইটা নিয়ে আসে, সেটা মুছতে শুরু করে, আর সেটা শুকাতে দেওয়ার জন্য কোনো কিছু না বুঝেই সেটা ওভেনে রেখে দেয়। কিন্তু দেখা যায় বইটার ভেতরে আগুন লেগে যায়। তখনই সাথে সাথে সেটা নেভানোর জন্য অর্জুন কিছু একটা আনতে যায়। ওই সময়টাতে সুরিয়া সেখানে চলে আসে। তখনই সে বই আর বইয়ের শেষ পেজটা দুটোই পুড়িয়ে ফেলে। এরপরে গৌরী অর্ধেক পড়া সেই বইটাকে নিয়ে বাইরের ডাস্টবিনে ফেলে দেয়। অর্জুন সেখানে এসে গৌরীকে সরি বলে, আর বলে, আমি আসলে বইটাকে পোড়াতে চাইনি, ঘটনাক্রমে হয়ে গেছে। গৌরী বলে, আমি বুঝতে পেরেছি, আমি তোমার উপরে রাগ করিনি। এরপরেই তারা আবারও একসাথে কথা বলতে শুরু করে। দেখা যাচ্ছিল সেখানে সুরিয়া গান গাইছিল আর গিটার বাজাচ্ছিল, অন্যদিকে অর্জুনও মদ খেতে খেতে নাচছিল। যদিও গৌরী এইসব কিছুই করতে চায়নি, কিন্তু তারা দুজনেই জোর করে, যার ফলে একটা সময় গৌরীও ড্রিঙ্কস করে এবং তাদেরই সাথে ডান্স করতে শুরু করে। দেখা যায় নাচতে নাচতে একটা সময় আবারও সেই কবাডির সাথে ধাক্কা লাগে অর্জুনের, আর তখনই সেই বলটা আবারও বের হয়ে আসে। অর্জুন বলটা হাতে নিয়েই বলে, চলো আমরা ট্রুথ আর দেয়ার গেম খেলি। যদিও গৌরী কোনোভাবে এই গেমটা খেলতে রাজি হচ্ছিল না, কিন্তু তারা খুব জোর করে গৌরীকে। শর্ত ছিল সেই কাচের গ্লাসটাতে বলটাকে ঢোকাতে হবে, আর যদি না পারে তাহলে ট্রুথ অথবা ডেয়ার যে কোনো একটাকে চুজ করতে হবে। দেখা যায় সুরিয়া সেটা করে ফেলে, কিন্তু অর্জুন কোনোভাবেই বলটাকে কাচের গ্লাসের ভেতরে ঢোকাতে পারছিল না, আর এই জন্য সুরিয়া তাকে ডেয়ার দেয়। সুরিয়া অর্জুনকে বলে, সামনে থাকা সেই দেয়ালটাকে একটা মেয়ে হিসেবে কল্পনা করতে হবে, আর 2 মিনিট পর্যন্ত তাকে কিস করতে হবে। গৌরী তখনই সাথে সাথে প্রতিবাদ করে আর বলে, এটা কোন ধরনের খেলা। কিন্তু অর্জুন সেই হারটাকে কোনোভাবে মেনে নিতে পারছিল না, আর এই জন্য বলে, আমি সেটা করব। অর্জুন সেটাই করে, দেয়ালকে কিস করতে শুরু করে। এইদিকে সুরিয়া পেছনে বসে হাসছিল আর মোবাইলে টাইমার দেখছিল, কিন্তু গৌরী কোনোভাবেই অর্জুনের এই নাজেহাল অবস্থা একেবারেই দেখতে পারছিল না। এই জন্য রেগে সে অর্জুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এদিকে সুরিয়া অর্জুন যে জায়গাতে কিস করেছিল দেয়ালের সেই জায়গাটা খুব ভালো করে দেখে আর হাসতে শুরু করে, কিন্তু অর্জুন তখনও শান্ত হয়নি, আর এই জন্য সে বলে আবারও এই গেমটা খেলবে। আর এবার অর্জুনই প্রথম, কিন্তু এবার সে জেদির বসে বলটা এত জোরেই মারে বলটা জানালার কাঁচ ভেঙে বাইরে চলে যায়। এটা দেখে তারা তিনজনই হাসতে শুরু করে, আর একটু পরেই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায়। তারা আবারও শুয়ে শুয়ে গল্প করতে থাকে, আর তারই কিছুক্ষণ পরে অর্জুন সেখানেই ঘুমিয়ে পড়ে। এই সুযোগে সুরিয়া গৌরীর সাথে কথা বলতে থাকে আর বলে, তুমি কি অর্জুনের সাথে হ্যাপি আছো? গৌরী সেই প্রশ্নের কোনো উত্তর দেয় না, এমনকি সে সুরিয়ার সাথে কোনো কথাই বলতে চাইছিল না। এই জন্য সে অর্জুনকে ডেকে তোলে আর বলে, চলো ঘরে যেয়ে আমরা শুয়ে পড়ি। অর্জুন বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। অর্জুন অনেক মদ খেয়ে ফেলেছিল, যার ফলে ওয়াশরুমে যেয়ে সে ঘুমিয়ে পড়ে। এরপরেই সুরিয়া গৌরীকে এক প্রকার জোর করেই বাগানে নিয়ে আসে। তখনই রেগে গিয়ে গৌরী সুরিয়াকে চড় মেরে বসে, কারণ সে আর তার রাগ ধরে রাখতে পারছিল না। সুরিয়া বলে, তুমি আমাকে ভুল বুঝছো। গৌরী বলে, কিসের ভুল? কলেজের ফাইনাল ইয়ারে তুমি আমাকে ছেড়ে হুট করেই চলে গেলে, না কোনো ফোন, না কোনো মেসেজ, না কোনো দেখা সাক্ষাৎ। আমি তোমার জন্য 2 বছর পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু তোমার কোনো খোঁজ নেই। তখন আমি যা বোঝার বুঝে গিয়েছি। আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে ধোঁকা দিয়েছ। এদিকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার পরিবার বিয়ের জন্য পাত্র দেখতে শুরু করে, আর সেখানেই আমার সাথে অর্জুনের দেখা হয়। আমি জানতে পারি অর্জুন আমাদেরই কলেজে পড়তো আর তোমার সাথেই পড়তো। এমনকি আমি একটা ফটোতে দেখেছিলাম তোমরা দুজনেই রয়েছো একই ফটোতে পাশাপাশি। তখনই আমি আরও খোঁজ নিয়ে জানতে পারলাম যে তোমরা বন্ধু, যদিও তোমাদের মধ্যে যোগাযোগটা একেবারেই কম। আর এই জন্য জেদের বশেই তোমাকে শিক্ষা দেবার জন্যই আমি অর্জুনকে বিয়ে করেছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে কষ্ট দিতে। তুমি যখন জানতে পারবে যে আমি তোমারই বন্ধুকে বিয়ে করেছি, তোমার তখন হিংসা হবে, কষ্ট পাবে, যেমনটা তুমি আমাকে ছেড়ে যাবার পরে আমি পেয়েছিলাম। কিন্তু বিয়ের পরে আমি অর্জুনকে ভালোবেসে ফেলেছি আর তোমাকে ভুলে গিয়েছি। অর্জুন খুবই ভালো মনের একজন মানুষ।
যদিও ওর এখন চাকরি নেই, বেকার, কিন্তু তারপরও আমি ওর সাথেই সারাটা জীবন কাটিয়ে দেব। এদিকে সুরিয়া বলে, যখন আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, আসলে আমার জীবনে তখন অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল, যেগুলোতে আমি পেরেশানির মধ্যে ছিলাম, তাই তোমার সাথে আর যোগাযোগ করার সুযোগই পাইনি। এটা বলেই সুরিয়া গৌরীকে জড়িয়ে ধরে। সুরিয়া বারবার গৌরীর কাছে মাপ চায় আর বলে, আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না, আমি ফিরে এসেছি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি অর্জুনকে ডিভোর্স দিতে পারবে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমরা দুইজন বিয়ে করে অনেক সুখে থাকব। এদিকে দেখা যায় ওই সময়টাতে অর্জুনেরও ঘুম ভেঙে যায় আর সে বাইরে গার্ডেনে চলে আসে। দুজনকে সেখানে দেখে ফেলে, যদিও তারা তখন একে অপরকে জড়িয়ে ধরেছিল না। অর্জুন তাদের জিজ্ঞেস করে, তোমরা দুজন এখানে কি করছো? গৌরী কথা ঘোরায় আর বলে, সেই বলটা খুঁজে বেড়াচ্ছিলাম। অর্জুন বলে, ঠিক আছে, সেটা আর খুঁজতে হবে না, চলো এখন রুমে যে আমরা শুয়ে পড়ি। কিন্তু গৌরী বলে, তুমি যাও, আমার ঘুম আসছে না। ঠিক তখনই যাবার সময় অর্জুন সেই বলটা খুঁজে পায় আর সে সেটা সুরিয়াকে দিয়ে যায়। সুরিয়া দেখা যায় সেই বলটা হলরুমের টেবিলের উপরে একটা পট ছিল, সেটার ভেতরে রেখে দেয়। পরের দিন সকালবেলাতেই দেখা যায় সাকাই সেই প্রজাপতিটাকে ছেড়ে দেয় আর সেটা উড়ে চলে যায়। অন্যদিকে অর্জুনকে দেখা যায় সে সেই পাজেলটা মেলাতে ব্যস্ত ছিল, কিন্তু একটা সময় অর্জুনের অজান্তেই সেই পাজেলের একটা টুকরো অর্জুনের প্যান্টের ভাঁজে এসে পড়ে যায়। সুরিয়া তখনও সেখানেই ছিল। সে ভাবছিল যে গ্রামে ফটোগ্রাফি করতে যাবে, আর ঠিক ওই সময়টাতে অর্জুন তাকে ডাকে আর বলে, দাঁড়াও, আমিও যাব। এদিকে দেখা যায় গৌরী সাকাইকে বলে কার্পেন্টারকে ডেকে এনে জানালার সেই কাজটা ঠিক করে নেবার জন্য। সাকাই সেটাই করে। এদিকে সেই প্রজাপতিটাকে দেখা যায় যে একটি মাকড়সার জালে ফেসে গিয়েছিল। অন্যদিকে দেখা যায় সুরিয়া আর অর্জুন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরছিল আর সুরিয়া গ্রামের ফটোগ্রাফি করছিল। এদিকে একটা সময় দেখা যায় অর্জুন একটা জায়গায় দাঁড়িয়ে স্মোক করছিল। সুরিয়াও সেখানে আসে আর বলে, এই গ্রামের জঙ্গলের দিকে একটা এরিয়া আছে, তুমি কি জানো সেখানে একজন মহিলা থাকে যে ভবিষ্যৎ বলতে পারে? তুমি কি সেখানে একবার যাবে? অর্জুন বলে, কেন নয়, আমি সেই মহিলাকে আমার ভবিষ্যৎ দেখতে বলবো। আর এরপরেই তারা দুজন জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যেতেই তাদের এক টিনেজ মেয়ের সাথে দেখা হয়। তার কাছে জিজ্ঞেস করতেই মেয়েটি তাদের জঙ্গলের ভেতরে একটা পুরাতন বাড়িতে নিয়ে যায়। সেই মহিলাকে দেখানো হয়। অর্জুন সেই মহিলাকে বলে তার ভবিষ্যৎ দেখার জন্য। মহিলা সেটাই করে। মহিলাটি অর্জুনকে বলে, বিয়ের পর থেকেই তোমার জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে, তোমার চাকরি চলে গিয়েছে, সামনে আরও অঘটন ঘটবে, আর এগুলো থামাতেই তোমাকে শুধু প্রার্থনা করতে হবে, পুজো অর্চনা করতে হবে। এছাড়া তুমি তোমার জীবনে ইতোমধ্যে এমন একজন লোকের সাথে দেখা করে ফেলেছ যে তোমাকে তার জালে ফাঁসিয়ে নিচ্ছিল, আর তুমিও তার ফাঁদে পা দিয়ে ফেলেছ। এছাড়া আমি তোমার জীবনের শেষও দেখতে পাচ্ছি। কথাগুলো শুনে একটু বেশি অদ্ভুত লাগে অর্জুনের। যাই হোক, অর্জুন আর সুরিয়া সেখান থেকে চলে আসে। এরপরেই অর্জুন গৌরীকে সেই মহিলার সব কথা খুলে বলে। অর্জুনের মারা যাবার কথা শুনে গৌরী প্রচণ্ড ঘাবড়ে যায়। এরপরে এই ঘটনা বর্তমানে চলে আসে। গৌরী সেই ডক্টরকে বলছিল, আমি আমার হাজবেন্ডকে মেরে ফেলেছি। এরপরেই তাড়াহুড়ো করে একটা ছুরি নিয়ে সে নিজের হাতে আঘাত করে বসে। অঞ্জলির সাথে সাথে গৌরীর হাতে ব্যান্ডেজ করে দেয়। অঞ্জলি এরপরে গৌরীকে নিয়ে তারই ফার্ম হাউসে চলে আসে, যাতে করে তার মনের ভয়টা কেটে যায়। আর রাস্তার মাঝে তার সাথে সাকাইয়েরও দেখা হয়। একটু পরেই তারা সেই ফার্ম হাউসে পৌঁছে যায়, আর তখনই গৌরীর জ্ঞান ফেরে। গৌরী যখনই সেই ফার্ম হাউসটাকে দেখে সে ঘাবড়ে যায় আর কাঁদতে শুরু করে। বলছিল, আমাকে এখানে কেন নিয়ে এসেছো? অঞ্জলি তাকে শান্ত করে আর বলে, তুমি যে ঘটনার জন্য পালিয়ে বেড়াচ্ছ, তোমাকে সেই ঘটনার মুখোমুখি হতে হবে। তোমাকে বুঝতে হবে তোমার জন্য কারো জীবন যায়নি। আমি তোমাকে যা বলছি তুমি শুধু সেটাই করো। এরপরে অঞ্জলি গৌরীকে হলরুমে বসিয়ে দেয়। অঞ্জলি গৌরীকে বলে, তোমার ভেতরে যে ভয়টা রয়েছে সেই ভয়টাই তোমাকে কাবু করছে। এরপরে অঞ্জলি তার টেবিলের সামনে একটা চাকু রাখে। এটা দেখে গৌরী আরও ঘাবড়ে যায়। এরপরে অঞ্জলি জোর করে গৌরীর হাতে সেই চাকুটা ধরিয়ে দিতে যাবে, কিন্তু গৌরী ধরতেই চাইছিল না। সে দেখতে পায় চাকুটা তার হাতে থেকে পড়ে সরাসরি তার পায়ের মধ্যে পড়েছে। এরপরে চাকুটা তুলতেই সেটা ছিটকে গিয়ে সাকাইয়ের গলায় লেগে যায়। সাকাই সেখানেই মারা যায়। পরক্ষণেই সে দেখতে পায় এগুলো ছিল তার শুধুমাত্র একটা ধারণা, মনের ভুল। আসলে এসব কিছুই ঘটেনি। অঞ্জলি বলে, আগে থেকেই তোমার ভেতরে একটা ভয় সেট হয়ে গেছে, আর সেই ভয়টাই তোমাকে এই সব কিছু করাচ্ছে বা ভাবাচ্ছে। তোমার ভেতরে ভয় আর অপরাধ বোধটা জেকে বসেছে। তুমি ভাবছো তোমার জন্যই অর্জুনের মৃত্যু হয়েছে, কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে কোনো কিছুই অকারণে হয় না। যা হবার তা আগে থেকেই লেখা হয়ে রয়েছে।
আমাদের নিজেদের জীবনেরই কোনো ভরসা নেই, সেখানে তুমি অন্যের জীবনের ফয়সালা কিভাবে করবে? অবশেষে এইসব কথা শোনার পরে গৌরী শান্ত হয়। আর অবশেষে গৌরী আবারও বলতে শুরু করে এরপরে অর্জুনের সাথে কি হয়েছিল। দেখা যায় অর্জুন যখন গৌরীকে সেই মহিলার কথা বলছিল তখন সুরিয়া বলে, আমরা শুধুমাত্র হুটহাট করে সেই মহিলার কথা পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারি না। সুরিয়া এরপরেই বলে, চলো আমরা একটা কাজ করি, আমি আর গৌরী আবারও সেই মহিলার কাছে চলে যাই। যদি গৌরীর ব্যাপারেও সে একই কথা বলে এবং ঠিকঠাক বলে তাহলে না হয় বুঝতে পারবো যে সে সত্যি বলছে। অর্জুন বলে, ঠিক আছে। এরপরেই সুরিয়া গৌরীকে সেই মহিলার বাড়িতে নিয়ে যেতে শুরু করে। এদিকে অর্জুন ফার্ম হাউসে একাই ছিল। সে অনেক কষ্টে এবং অনেক মনোযোগ দিয়ে সেই পাজলটা সলভ করে ফেলে, কিন্তু দেখতে পায় সেই পাজলের মাঝের ছোট্ট একটা অংশ মিসিং। সেটা সে অনেক খুঁজে কিন্তু কোথাও পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে সে হতাশ হয়ে পড়ে। আর তখনই সেখানে সে সুরিয়ার গিটারের কাভার দেখতে পায়, যে কাভারের ভেতরে একটা সিম্বল আঁকা ছিল। তখনই অর্জুনের মনে পড়ে এই সিম্বলটা সে আগেও কোথাও দেখেছে। একটু ভাবতেই তার মনে পড়ে এই সিম্বলটা গৌরীর একটা বইয়েও আঁকা ছিল, যে বইটা সেদিন পড়ে গিয়েছিল। আর এই জন্য সে তাড়াহুড়ো করে ডাস্টবিন থেকে সেই বইটাকে খুঁজে বের করে আর দেখতে পায় বইয়ের প্রথম পেজেই এমন একটা সিম্বল আঁকা ছিল। আর তখনই সে বুঝতে পারে সুরিয়া আর গৌরী আগে থেকেই একে অপরকে চিনত, আর এই রোমান্টিক উপন্যাসের বইটা হয়তোবা সুরিয়াই গৌরীকে দিয়েছিল। এদিকে গৌরী আর সুরিয়া যখন সেই মহিলার বাড়িতে যায় তখন সে বাসায় ছিল না, যার ফলে তারা বাধ্য হয়ে ফিরে আসে। কিন্তু দেখা যায় ফিরে আসতেই অর্জুন গৌরীকে জিজ্ঞেস করে রেগেমেগে, তুমি কি আগে থেকেই সুরিয়াকে চিনতে? তোমাদের মধ্যে কি কোনো অ্যাফেয়ার চলছে? আর এত বড় কথাটা তুমি আমার কাছ থেকে এতদিন লুকিয়ে এসেছো। সে কাঁদতে শুরু করে, ঘরের ভেতরে যে জিনিস ভাঙচুর করতে শুরু করে। গৌরী তাকে থামানোর চেষ্টা করে, শান্ত করার চেষ্টা করে আর বলে, আমি তোমাকে সবকিছু খুলে বলার জন্যই এখানে নিয়ে এসেছিলাম। একটু পরে সুরিয়াও সেখানে চলে আসে। অর্জুন সাথে সাথে সুরিয়ার বাইকের চাবিটা নিয়ে নেয় আর বলে, তোমরা তো একে অপরকে আগে থেকেই চিনতে, তোমাদের মধ্যে অবৈধ সম্পর্ক চলছে। আর এদিকে গৌরীকে আমি মনে প্রাণে ভালোবেসে বসে আছি। সুরিয়া বলে, তুমি ভুল বুঝছো, বোকামি করছো। আমি তো এই গ্রামের ফেমাস মাশরুম নিতে এসেছিলাম, কিন্তু কাকতালীয়ভাবে আমার বাইকটা নষ্ট হয়ে যায়। আর ঘটনাক্রমে তোমার সাথে দেখা হয়ে গেছে, এখানে চলে এসেছি। এরপরেই সুরিয়া তার ব্যাগ নিয়ে যেতে শুরু করে, কিন্তু অর্জুন বাধা দেয় আর বলে, তোমরা এভাবে একা একা যেতে পারো না, তোমাদেরকে বলতেই হবে তোমাদের এই অবৈধ সম্পর্কটা কবে থেকে চলছে। গৌরী তখন বলে, কলেজের সময় সুরিয়ার সাথে আমার পরিচয় ছিল, সম্পর্ক ছিল, কিন্তু ও আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে। এরপরে আমার তোমার সাথে বিয়ে হয়, কিন্তু বিশ্বাস করো বিয়ের পর থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আর আমি ঠিক করে নিয়েছি আমি সারা জীবন তোমার সাথেই থাকব। বিয়ের পরে একবারের জন্য আমি সুরিয়ার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করিনি। কথাগুলো শুনে অর্জুন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আর এরপরেই সুরিয়ার বাইকটা নিয়ে সেখান থেকে চলে যায়। গৌরী রাগে ফেটে পড়ে সুরিয়ার উপরে আর বলে, তোমার জন্যই সবকিছু হয়েছে, তুমি এখানে কেন ফিরে আসলে? সে রেগেমেগে সুরিয়ার দিকে বিভিন্ন জিনিস ছুঁড়তে থাকে আর তখনই তার হাতে পটে থাকা সেই বলটা চলে আসে। সে সুরিয়ার দিকে সেটা ছুঁড়ে মারে। সেই বলটা জানালা দিয়ে বাইরে চলে আসে, যেহেতু গতকাল রাতেই কাঁচটা ভেঙে গিয়েছিল আর সাকাই সেই কাঁচটা খুলে নিয়ে গিয়েছিল জানালায় নতুন কাঁচ লাগানোর জন্য, যার ফলে বলটা খুব সহজেই জানালা দিয়ে বাইরে চলে আসে। আর রাস্তা ঢালু হওয়ার কারণে বলটা গড়িয়ে গড়িয়ে অনেক নিচে চলে আসে আর একটা সময় রাস্তায় চলে আসে। এইদিকে গৌরী অর্জুনের জন্য অনেক টেনশন করছিল, আর এই জন্য সে ছুটে চলে আসে অর্জুনের পিছু পিছু দৌড়াতে শুরু করে। এদিকে অর্জুন সেই বাইকটা নিয়ে আসছিল। রাস্তায় পড়ে থাকা সেই বলে অর্জুনের বাইকটা স্লিপ কেটে যায়, যার ফলে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে। রাস্তার পাশে থাকা লোহার রেলিংয়ে অর্জুনের মাথা যেয়ে লাগে, এতে সে প্রচণ্ডভাবে আহত হয়ে সেখানেই মারা যায়। অর্জুনের এমন ভয়াবহ পরিণতি দেখে পুরোপুরি শকড হয়ে যায় গৌরী। সে ফুপি ফুপে কাঁদতে শুরু করে আর মনে মনে বলতে থাকে, অর্জুনের আজকের এই পরিণতির জন্য আর কেউ নয়, শুধুমাত্র গৌরীই দায়ী। ঘটনা বর্তমানে চলে আসে। অঞ্জলি গৌরীকে বোঝায়, অর্জুন তোমার জন্য মারা যায়নি, অর্জুনের ভাগ্যে সেটা লেখা ছিল আর তাই সেটা হয়েছে। তোমার এখানে কোনোই হাত নেই, তোমার কোনো কিছুই করার ছিল না, তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করো না। গৌরী বলে, সব দোষ আমার আর সুরিয়ার ছিল, কিন্তু তারপরও কেন অর্জুনকে শাস্তি পেতে হলো? অঞ্জলি এরপরেই জানতে পারে সেই ঘটনার পরে সুরিয়া সেখান থেকে কোনো কিছু না বলে আবারও পালিয়ে গেছে। এদিকে অঞ্জলি গৌরীকে বলে, অর্জুনের এমন মৃত্যু কেন হয়েছে সেটা বলা মুশকিল, কিন্তু আমার মনে হয়
হয়তো আগের জন্মে অর্জুন এমন কিছু করেছিল যার কর্মফলের কারণেই এই জন্মে অর্জুনের এমন মৃত্যু হয়েছে। এরপরেই তারা আবারও তিনজন মিলে সেই মহিলার কাছে যায় যে ভবিষ্যৎ বলতে পারত, কিন্তু দেখা যায় সেই মহিলা আগেই খবর পেয়ে গিয়েছিল তার ভবিষ্যৎবাণী মতোই অর্জুন মারা গেছে, আর এই জন্য সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। সে মনমরা হয়ে একটি পাহাড়ের সামনে এসে বসেছিল। মহিলাটি বলতে থাকে, আমার হুট করেই ওভাবে অর্জুনকে ওর মৃত্যুর খবরটা বলা উচিত হয়নি। আমি না জেনে বুঝে হুট করে বলে ফেলেছিলাম, আর এই জন্যই আমার এখন অনুতাপ হচ্ছে। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমি আর কারো ভবিষ্যৎ বলবো না। আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হয়ে যাক। আসলে এই মহিলাও ভাবছিল তার জন্যই হয়তোবা অর্জুনের মৃত্যু হয়েছে। তার কথা শোনার পরেই অর্জুন হয়তোবা ঘাবড়ে গিয়েছিল। আসলে অর্জুনের মৃত্যুর পেছনে কোনো একটা বা দুটো কারণ নয়, অনেকগুলো কারণ, অনেকগুলো ছোট ছোট ঘটনা একসাথে হয়ে অর্জুনের মৃত্যু ঘটেছিল। গৌরী এইসব শোনার পরে অনেকটা শান্ত হয়। তারা আবারও তিনজন সেই গ্রামটা ঘুরে দেখে, আর একটা সময় বিশ্রামের জন্য একটা বাড়ির পাশে এসে বসে। তখনই দেখা যায় একটি মেয়ে লুকোচুরি খেলছিল, আর লুকানোর জন্য সেখানে সে লুকিয়ে পড়ে। মেয়েটি সেখানেই পাজলের সেই টুকরোটা পায়। আসলে অর্জুন যখন এই গ্রামে এসেছিল এখানে দাঁড়িয়ে সে সিগারেট খাচ্ছিল, আর ওই সময়টাতেই তার প্যান্টের ভাঁজে থেকে ঘটনাক্রমে পাজলের এই টুকরোটা এখানে পড়ে যায়। গৌরী এটা দেখতে পায়, আর সেই পাজলের টুকরোটা নিয়ে এসে পাজলটা মিলিয়ে দেয়। আর তখনই আমরা জানতে পারি সেই বলের সাথে যখন অর্জুনের বাইকটা স্লিপ কেটে যায় তখন বলটা ছিটকে যেয়ে সেই মাকড়সার জালে আঘাত করে, যার ফলে সেটা ছিঁড়ে যায়, আর সেই মাকড়সার জালে আটকে থাকা প্রজাপতিটা মুক্তি পেয়ে যায়। না হলে হয়তোবা মাকড়সার সেই জালটা ধীরে ধীরে সেই প্রজাপতিটাকেই গিলে খেয়ে ফেলত। এর বেশ কয়েকদিন পরেই দেখা যায় গৌরী সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে চানাচুর খাচ্ছিল। এখন গৌরী অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এখন তার কাছে আর মনে হয় না যে তার জন্য কারো জীবন চলে যাবে, কারণ তার মনের ভেতর থেকে অর্জুনের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করার যে অপরাধ বোধটা সেটা কেটে গেছে। চানাচুর খাবার পরে দেখা যায় কাগজটা ঢিল মেরে সে ফেলে দেয়। সেই কাগজের টুকরোর ভেতরেই দেখা যায় সুরিয়ার একটা নিউজ ছিল। আসলে সুরিয়া একটা ফ্রড। সুরিয়া অর্জুন এবং গৌরীকে যে কোম্পানি এবং কোম্পানির মালিকের কথা বলেছিল সেটা পুরোপুরিভাবে মিথ্যে ছিল। আসলে সুরিয়া সেই কোম্পানি এবং কোম্পানির মালিকের কাছ থেকে পুরো টাকাটাই আত্মসাৎ করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। সুরিয়া এখানে এসেও লুকিয়েছিল, আর এরপরে এখান থেকে আবারও সে অন্য কোথাও যেয়ে লুকিয়েছিল, কিন্তু অবশেষে পুলিশ তাকে ধরে ফেলেছে, আর এখন সে জেলে রয়েছে। আর মুভির একেবারে শেষে আমাদের বলা হয় আমরা যে কাজ করি না কেন, ভালো অথবা মন্দ, সেটার কর্মফল আমাদের কাছেই ফিরে আসে। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে মাঝে মাঝে আমাদের জীবনের খুব ছোটখাটো নেওয়ার সিদ্ধান্ত, ছোট ছোট মিথ্যে বা ছোট ছোট পদক্ষেপ কারো কারো জীবন পুরোটা বদলে দিতে পারে, কারো জীবন পুরোটা ধ্বংস করে দিতে পারে। ঠিক তেমনটাই হয়েছে অর্জুনের সাথে। অন্যদিকে আমরা যতই আমাদের অতীতকে পেছনে ফেলে আসতে চাই, অতীত কিন্তু আমাদের ছায়ার মতো তাড়া করে বেড়ায়। তো যাই হোক, মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।